ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন ঢাকায় থাকি। এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা তাদের সঙ্গে কথা বলি যাদের জন্ম চট্টগ্রামে কিন্তু ঢাকায় বসবাস করেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি রাশেদ, সঙ্গীত শিল্পী রাশেদ। রাশেদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেহেতু চট্টগ্রামের মানুষের সঙ্গে কথা বলি, অবশ্যই গুণী মানুষের সঙ্গে, তার জীবনটা চট্টগ্রামে কিভাবে শুরু হয়েছিল সে কথা আমরা হয়তো পরবর্তী সময়ে আর জানি না, কারণ তার কর্মজীবন নিয়েই কথা হয়, সেই শৈশব কৈশোর নিয়ে কথা হয় না। আপনার শৈশবটা কেমন ছিল একটু জানবো। অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি দুষ্ট ছিলাম। আহ, সারাদিন খেলাধুলা, মানে সকাল ভোরে বাবা আমাকে, আমার ছোট ভাইকে তুলে দিত মক্তবে যাওয়ার জন্য। মক্তব থেকে, মাদ্রাসা থেকে আসার পরপরই স্কুলে যাওয়ার জন্য রেডি। স্কুল শেষ করে 11টা সাড়ে 11টার মধ্যে স্কুল শেষ, ক্লাস 2-3 কথা বলছি। এরপর সারাদিন এবার খেলাধুলা, অনেক দুষ্টমি, এগুলোর শেষ নাই। এবং একটা পর্যায়ে আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার মনে আছে, তখন একটু বড় হই আর কি, হাই স্কুলে পড়ি, তখন আমি আমার দাদার বাড়িতে আমরা আর ছিলাম না। বাবার ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে আমরা শহরে আগ্রাবাদে থাকতে হতো, আমার নানার বাড়িতে। পাঠানটুলি স্কুলে পড়তাম, ক্লাস 6-এ আমি ওখানে ভর্তি হলাম। ওই সময় এত বেশি দুষ্টমি করতাম, মানে যেটা বরদাস্ত করতে পারতো না আমার পরিবার। স্কুল যেদিন যাচ্ছি না সেদিন দেখা যেত ফুটবল খেলছিস ভোরে, তোমার বিকেলবেলা ক্রিকেট, রাতের বেলা ব্যাডমিন্টন, শীতের দিনে ক্যারাম, এমন কোনো খেলা বাকি নেই। এগুলোর জন্য মাঝে মধ্যে বাবা আমাকে খুব মারধর করতো। এমন মারধর করতো, ওগুলোর কোনো লিমিট ছিল না। দুষ্টমির লিমিট যেরকম, মারধরের লিমিটটাও ছিল হাই। শৈশব কৈশোর, ওই সময় দুষ্টমি যেমন করতে হয়, পড়াশোনাও করতে হয়। ছাত্র হিসেবে কেমন ছিলেন, আর ছাত্র জীবনটা আসলে কেমন ছিল আপনার? হাই স্কুলে পড়াশোনার পাশাপাশি একটু যখন ক্লাস 7-8-এ যখন পড়ি, আমার মনে আছে আমি স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যেতাম। তো সিনেমা দেখার মানে একটা পোকা ছিল, এমন কোনো সিনেমা বাকি ছিল না বাংলা ছায়াছবি যেগুলো আমার দেখতে হতো। টাকা জোগাড় করে ফেলতাম বাবার কাছ থেকে, মার কাছ থেকে, খালারা আসতো, খালাদের কাছ থেকে, যেভাবে হোক ম্যানেজ করে, মানে ইচ্ছে থাকলে উপায় হতো। 6 টাকা ম্যানেজ হলে আমি চলে যেতাম সিনেমায়। ছাত্র জীবনটা যেরকম ভালো ছিল। আর মেধাবী যেটা বললেন, আসলে আমি অনেক ট্যালেন্ট ছিলাম, কিন্তু পড়াশোনা করতাম না ঠিক মতো। যদি পড়াশোনা করতাম অনেক দূর যেতে পারতাম, হয়তো বা এটা একটা প্লাস আমার জন্য। বেশি লেখাপড়া করলে দেখা যেত আমার গান বাজনাটার হয়তো আরেকটা অন্যরকম হতে পারতো। বাবা চেয়েছিলেন আমাকে আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কিছু কিছু। যখন বুঝতে পারলো যে না, আমার গানের দিকে বেশি আমি একটু মনোযোগী, একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন চলে আসে। যেমন ক্লাস 8-এ পড়াকালীন আমি সব জায়গায় টুকটাক গান করি, বন্ধু বান্ধবরা আমাকে পরামর্শ দিল, তোর টোনটা অনেক ভালো, তুই ক্লাসিক্যালটা শিখ। মাথায় ভূত চেপে গেল, ব্যাস মার কাছে গেলাম, আমার গান শিখবো, আমার টাকা লাগবে। আর্য সঙ্গীতে ভর্তি হলাম চট্টগ্রাম আন্দরকিল্লায়, এখনো আছে, এটা 115-20 বছরের উপরে বয়স এই স্কুলের। ওই স্কুলটাতে আমি ভর্তি হয়ে গেলাম, অনেক চেষ্টা করে ভর্তি হলাম। ভর্তি হয়ে মাসে আমার বেতন হচ্ছে 50 টাকা। 50 টাকা ম্যানেজ করা হিমশিম খেতে হতো, কারণ আমার বাবার ব্যবসা বাণিজ্য এত খারাপ হয়ে গিয়েছিল। তো আমার দাদারা কিন্তু অনেক বড় ফ্যামিলি, আমার দাদার নাম করে একজন কন্ট্রাক্টর ছিলেন, বাবারা পয়সালার ছেলে ছিল, কিন্তু আমি গরিবের ছেলে, আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। এগুলো সব মিলে আমি গান বাজনার উপরে একটা খুব জোর দেই, ক্লাসিক্যালটা শিখতে থাকি। তারপর 95-এ আমি এসএসসি পাস করার পর আমি পুরোদমে গানের পেছনে ছুটতে লাগলাম, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না। তখন আমার মনে আছে জিমে ভর্তি হলাম, চট্টগ্রামে মতিয়ারপুলে একটা জিম ছিল, ওখানে ভর্তি হলাম। আসলে মানুষের সাথে মিশতে হয়, ওখানে জিমে ভর্তি হয়ে বিভিন্ন বন্ধু বান্ধবদের পেলাম, ওদেরকে গান শোনাতাম। ওখানে ব্যান্ডের কিছু ছেলেপেলে ছিল, ওদের সাথে বিষয়গুলো শেয়ার করতে শুরু করলাম। তখন ওরা আমাকে বললো যে, তখন অ্যাকোস্টিক গ্রুপ বলতো ওগুলা, নতুন গানের দল, ব্যান্ড না। তো ওদের সাথে আমার গান বাজনার একটা পরিচয় করাই দিল বৌদ্ধ পূর্ণিমার প্রোগ্রামে। আমার মনে আছে প্রথম প্রোগ্রাম 96-এ। তো বাবা শুনলো, বাবা কিন্তু গিয়ে ওখানে বসেছিল।
রাত 3টায় আমি ফ্লোর পেলাম, ওখানে গান করতে পারলাম একটা গান। ওখান থেকে আমার যাত্রা শুরু। বড়ুয়াদের 2টো প্রোগ্রাম পর করলাম, ওখান থেকে আমার স্টার্ট হলো। বিভিন্ন প্রোগ্রামে গান করার সুযোগ পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেউ সুযোগ দিচ্ছে না, কারণ ব্যান্ড গ্রুপ ছিল বেশিরভাগ। ওরা ওদের ভোকালগুলো আমাকে সুযোগ দিত না। এই করতে করতে 2000 সালের দিকে আমি জিম বন্ধ হয়ে গেল। ওখানে কিছু বন্ধু বান্ধব আমাকে একদিন জিজ্ঞেস করলো, আমার ছোট বোনকে স্কুল থেকে আনতে গেলাম, ওখানে দেখালো যে তোমার গান বাজনা। আমি বললাম কিছু হচ্ছে না। পরে ওরা আমাকে বললো যে একটা গ্রুপের সাথে পরিচয় করাই দিই। আপনার চট্টগ্রাম জীবনের যে সংগ্রাম গানের জন্য, সেই সংগ্রামের কথা শুনলাম। হয়তো এই কথাগুলো খুব বেশি বলা হয় না, কারণ আপনার জীবন যেখান থেকে শুরু সেটা আমরা সবাই জানি, আর জানা কথাগুলি আমরা বারবার শুনি সাধারণত। আপনার চট্টগ্রামের সংগ্রাম যখন শেষ হলো, অথবা সংগ্রামের মাঝখানে হয়তো খবর পেলেন যে একটা প্রতিযোগিতা আয়োজন হবে, ক্লোজ আপ ওয়ান, সেখানে আপনার নাম লেখানো হলো অথবা আপনি লিখলেন, এর আগের একটা প্রস্তুতি থাকে। অর্থাৎ যেখান থেকে আপনাকে চিনি, এর পেছনের গল্পটা আসলে কি? আমি 2001 সাল থেকে যখন মঞ্চে গান গাওয়া শুরু করলাম, অনেক কঠিন একটা জায়গা এখানে। আর চট্টগ্রামের তখন প্রচুর গায়ে হলুদের প্রভাব হতো, এখনো হয়। ওখান থেকে বিশেষ করে শিল্পীরা উঠে আসতো। ওখানে গেরিলা ট্রেনিং বলা যায় এটা। সারা রাত ধরে গান হয়, বিভিন্ন রকমের গান শিখতে হয়, গাইতে হয়। মহান আল্লাহর রহমত যে ওখান থেকে আমার যাত্রাটা শুরু হয়। ট্রেনিং গুলো চলতে থাকে, প্রোগ্রাম করতে থাকি, ওখান থেকে আর্ন করা শুরু হলো। 2003 সালে আমি দেখলাম যে একটা কম্পিটিশন হচ্ছিল, ব্যানসন অ্যান্ড হ্যাজেস স্টার সার্চ। ওটা 2001 সাল থেকে শুরু হয়। এটা আমাদের সুজন আরিফ ফার্স্ট হয়েছিল 2001 সালে, বিউটি দাস হয়েছিল 2002 সালে। 3 সালে এবার আমি রেজিস্ট্রেশন করলাম, কিন্তু ওখানে গান পাঠাতে হয়, গান গেয়ে পাঠাতে হয়। এটা এক বিশাল হিস্ট্রি। বাংলা হোটেল চট্টগ্রামে, যেখানে মিউজিশিয়ানসদের আড্ডা, ওখানে একটা স্টুডিও ছিল। ওখানে গান করতে হবে 2টা, ওই গানগুলো তারপর পাঠাতে হবে, সিলেকশন হলে তারপর কম্পিটিশন। গান পাঠালাম, ওখানে যথারীতি আমি সিলেক্ট হলাম। প্রথমে চট্টগ্রামে আমি ব্যান্ড সলো 2টো মিলে আমি বেস্ট পারফর্মার এবং সেরা শিল্পী হলাম। পরে ফাইনালি ওখানেও আমি সেরা ভোকাল, সেরা গায়ক হিসেবে আমি পেলাম। এবং লালনের যে সুমি, সে বেস্ট পারফর্মার ছিল 2003 সালে। 2003 সালে ব্যানসন হ্যাজেস চ্যাম্পিয়ন হওয়ার পরে 2 বছর আরো স্ট্রাগল চলতে থাকে। 2005 সালে তখন দেখা গেল যে ক্লোজ আপ ওয়ানের একটা প্রস্তুতি চলছে। তখন আমি রেজিস্ট্রেশন করলাম ওখানে। রেজিস্ট্রেশন করাতে ওখানে অনেকে আমাকে এটাও বললো যে তুমি ফার্স্ট হয়েছো একটা কম্পিটিশনে, এখন যদি এখানে কোনো কারণে হোঁচট খাও তাহলে কি হতে পারে। আমি বললাম না, আমি নিজেকে যাচাই করতে চাই। তখন ক্লোজ আপ ওয়ানে আমি রেজিস্ট্রেশন করলাম, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলাম। থার্ড রাউন্ডে গিয়ে আমি আবার হোঁচট খেলাম। হোঁচট খাওয়ার কারণটা আমি পরে যেটা বুঝলাম, এটা অলৌকিক একটা বিষয় ছিল। হোঁচট না খেলে ওই কম্পিটিশনটা ওই সময়ই শেষ হয়ে যাচ্ছে। তখন 10 জন সিলেক্টও হয়ে যায়, আমরা বাদ পড়ে যাই অনেকেই। কিন্তু ওরা তখন চিন্তা করলো এই ক্লোজ আপ ওয়ানের এই জার্নিটা আরো বড় করবে। তখন ওরা যারা বাদ পড়ে গেছে ওখান থেকে আরো একজন করে 10 জন নেবে, ওই আগের 10 জন সিলেক্ট নিয়ে ওরা প্রোগ্রামটা বড় করবে। তখন ওই গ্রুপে আমি, চম্পা বণিক, আমরা দুজনেই বাদ পড়েছিলাম, অসুস্থ ছিলাম আমি তখন। চম্পা বণিক আমার চাইতে 1 নাম্বার সম্ভবত বেশি ছিল, ও হচ্ছে এই জায়গায় যাবে। কিন্তু চম্পা বণিকের ওই সময় বাচ্চা হওয়ার একদম পুরো টাইম। তখন চম্পা বণিকের সাথে মিটিং হয়ে দেখা গেল সে পারবে না। পরে আমি সুযোগটা পেলাম, ওখান থেকে আমি ওই কম্পিটিশন হয়ে প্রথমে 16 জনে আসলাম। 16 জনে এসে তারপর আমাদেরকে গ্রুমিং এর জন্য রাখা হলো অ্যামাজন ক্লাবে গুলশানে। ওখানে প্রথম মৌলিক গানের জন্য প্রথম রাউন্ডটা শুরু হলো মৌলিক গান দিয়ে। ওখানে আমি লটারিতে মা গানটা পেয়েছিলাম, আসিফুল ভাই লেখা, শওকত আলী ভাই সুর। ওই গানটার পরে আমার জীবনটা আর ফিরে তাকাতে হয়নি পেছনে। এবং স্ট্রাগল চলছে, অনেক কঠিন স্ট্রাগল এখন, কিন্তু টিকে আছি এবং ধরে আছি গান বাজনাকে। আপনি বারবার অলৌকিক শব্দটা বলছিলেন। আমি বিশ্বাস করি একজন শিল্পীর জীবনে অলৌকিক এই শব্দটার অনেক প্রভাব আছে। কারণ অলৌকিক কারণে কোনো শিল্পী খুব ভালো গান পেয়ে যান, আবার অলৌকিক কারণেই হয়তো একজন শিল্পী সারা জীবন গান করেন কিন্তু তেমন একটা গান পান না। আপনার মা গানটা আপনার শিল্পী জীবনে অলৌকিক একটা সংযোজন আমি বলবো, কারণ এই গানটা আপনাকে বদলে দিয়েছে। এই গান যখন প্রচার হয় তখন আমরা টেলিভিশনের সামনে
কিংবা প্রচারের পরের প্রতিক্রিয়াটা আমরা জানি, কিন্তু পেছনের গল্পটা জানি না। লটারির মাধ্যমে আপনার হাতে আসলো, কিন্তু আপনার কি ধরনের প্রস্তুতি নিতে হয়েছিল তখন? লটারিতে মা গানটা পাওয়ার পর ওখানে যে যার সুরকার গীতিকারদের সাথে পরিচয় হলো এবং সুরকার গানগুলো তুলে দিল। হুম। আমাকে শওকত আলী ইমন ভাই প্রথমে গানটা তুলে দিলেন এবং উনি প্রতিদিনই একবার করে আসতেন এবং আমাদেরকে ভোরে 5টার সময় তুলে দিত অ্যামাজন ক্লাবে, ইউনিলিভার পক্ষ থেকে। ওখানে যারা ছিলেন দায়িত্বরত আমাদেরকে তুলে ওখানে বাংলাদেশের বিখ্যাত বড় বড় কয়েকজন উস্তাদজির কাছে আমরা তালিম নিতাম, সকালে ভোরে উঠে রেয়াজ করতাম। তারপরে আমাদের ড্রেস আপ থেকে শুরু করে সব ধরনের এখানে গ্রুমিং চলতো, বিভিন্ন সেলিব্রিটিরা আসতো। তো ওই সময় মা গানটা যখন আমি প্র্যাকটিস করা শুরু করলাম, সবাই আশেপাশে সবাই বলা বলি করছিল যে তোর কনফার্ম হয়ে গেছিস তুই 10। আমি বুঝতে পারছি না তোমাদের কেমনে কি, আসলে আমি বুঝি নাই। পরে গানটা যেদিন গাইলাম 16টা গানের মধ্যে লাস্ট গান ছিল আমারটা। প্রথমে একটা পর্ব হলো 8টা গান একদিন, আরেকটা আর বাকি আরেকদিন 8টা গানের শুটিং হলো আমারটা সবার শেষে। এবং গানটা যেদিন গাইলাম ওই দিন বাংলাদেশের বিখ্যাত সুরকার শিল্পী অনেকেই ছিলেন ওখানে উপস্থিত ছিলেন, যেমন আমির ইমতিয়াজ বুলবুল তো ছিলেনই, আমাদের জাজিজদের মধ্যে সামিনা আপা ছিলেন, কুমার বিশ্বজিৎ স্যার ছিলেন, কিন্তু পাশাপাশি ওখানে আরো বড় বড় সেলিব্রিটিরা ছিলেন, যেমন শুধু লাকি আকান ছিলেন, তারপরে কাসর আহমেদ চৌধুরী ছিলেন, এরকম অনেকেই ওখানে উপস্থিত ছিলেন। আসলে গানটা যখন গাইলাম আমার অনেক কিছু মনে আছে, বাট গানটা যে মুহূর্তে আমি গাইলাম না, ওই টাইমটা আমি কখনোই মনে করতে পারি না। আমার মনে হয় আমি গেয়েছি, কতক্ষণ গেয়েছি বা কেমনে গেয়েছি, কি গেয়েছি, আমি এখনো বিষয়টা মিলাইতে পারি না। আসলে কিন্তু অলৌকিক ছিল, কারণ বাবা মা দুজনই সামনে ছিল। আমার বাবা মা একটা বিষয় সবসময় ছোটবেলায় বলতো, আমি যখন দুষ্ট ছিলাম, আমরা দুই ভাইয়ের মধ্যে আমার মা এবং আমার নানীরা সবাই বলতো এই ছেলেটা হবে না, আমার কথা বলতো এটা বরবাদ হয়ে গেছে, এটা মানুষ হবে না, এর যে বাতিলের আচার খাতায়। আচরণ। কিন্তু ছোটটা অমায়িক, খুব ধৈর্য, এই সেই। তো যখনই আমি আস্তে আস্তে স্ট্রাগলিং করে একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছি, স্টার চ্যাম্পিয়ন হয়ে গেলাম, স্টেজে রেগুলার শো করলাম, ফ্যামিলির মোটামুটি হাল ধরলাম, এবং অনেক ছোটবেলায় আমি ফ্যামিলির হাল ধরেছি। আল্লাহ রহমতে ভাই বোনদের সঙ্গে এখনো একসাথে আছি। আমার বাবা হয়তো মারা গেছেন 2016 সালে। তো যাই হোক, ওই দিন বাবা মার দোয়া ছিল অন্যরকম, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাপোর্ট এবং দোয়া তো ছিলই। কিন্তু আমি এখনো বিশ্বাস করেন, গানটা যেদিন গাইলাম ওই মুহূর্তটা আমি কখনোই আমি এখনো পর্যন্ত মনে করতে পারি না, ওই 5-7 মিনিট। এবং গানটা গাওয়ার পরে ওখানে সবাই কান্নাকাটি শুরু হয়ে গেল, এবং যা হলো এগুলো টেলিভিশনে প্রচার হলো, আমাদেরকে মোবাইল রেখে দিত। রাত্রেবেলা আমি মোবাইল নিলাম, আমার ভাইরা বললো যে এখানে তোলপাড় হয়ে যাচ্ছে। আমি কি বলা, পরের দিন আমাদেরকে দেয়া হতো ইয়ের জন্য, ভোটিং করার জন্য, খবর নেওয়ার জন্য। আমি ফোন দিলাম আমার ভাইকে, বলে যে আমি যেখানে যেখানে গেলাম তোলপাড় এই গানটা নিয়ে। আমি বললাম আমার বিশ্বাস হচ্ছে না, কেন, কি এমন হয়ে গেল? পরে বিদেশ থেকে ওখানে ফোন আসতো, গ্রুমিং চলাকালীন, আমরা থাকাকালীন বিভিন্ন দেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে ফোন আসতো আমাকে, ওরা দিত যে আপনার সাথে কথা বলতে চায়। তখন আমি বুঝলাম যে কিছু একটা হতে চলেছে। পরে ওখান থেকে কম্পিটিশন শেষ হওয়ার পর আমি যেদিন বের হলাম, গুলশান থেকে বের হয়ে চলে আসবো, রাস্তায় দাঁড়ান, গাড়ি নিবো, চট্টগ্রাম চলে আসবো, দেখি লোকজন এসে সেলফি বা ছবি তুলতে চাচ্ছে, কারণটা কি? তখন বুঝতে পারলাম যে আস্তে আস্তে যে মানে গানটা হিট হয়েছে, এবং আমি এটা বুঝতে আমার মিনিমাম 1 বছর লেগে গেছে, যেটা যে ম্যাসিভ হিটস একটা গান। যাই হোক, আমি এটা এখনো মজা করে গানটা করি। আমার মা আল্লাহর রহমতে বেঁচে আছেন। কিছুদিন আগে মা পদক পেয়েছেন আমার মা। আমার মাকে সম্মানিত করা হয়েছে একটা বড় একটা ইয়ে থেকে। এটার জন্য আমি সাংবাদিক অভিমন্যুদ্দিন ভাইয়ের কাছে চিরঋণী। আমার মাকে সম্মানিত করেছেন ওরা, গ্রিন ভ্যালির একটা সোসাইটির পক্ষ থেকে ওদের আয়োজনে একটা বড় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়, ওখানে মাকে ওরা সম্মানিত করেছেন, এই জন্য আমি চিরঋণী। যদি খুব আয়োজন করে রেকর্ড করার কথা বলি, এই গানটাই প্রথম হওয়ার কথা আপনার। তারপর অ্যালবামের প্রসঙ্গ আসলো, আপনি যখন প্রতিযোগিতা থেকে বের হলেন। ফেরিওয়ালা সম্ভবত আপনার প্রথম অ্যালবাম। এই অ্যালবামের প্রস্তুতিটা কেমন ছিল? মৌলিক গান যদি বলি, একটু কারেকশন করতে হয় আমার, সেটা হচ্ছে ব্যানসন এন্ড হ্যাজেসে কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম একটা মৌলিক গান, আর একটা লালন গীতি গেয়েছিলাম আমি। তো যেটা মৌলিক গান গেয়েছিলাম ওটা শামীম আমাদের বন্ধু, ও মারা গেছে, ওর লেখা ছিল এবং আমাদের সাব্বিরের সুর ছিল।
এই গানটি পরে আমার এই ফেরিওয়ালা অ্যালবামে আমি নিয়ে আসি। তো আমার আসলে রিলিজ হওয়া গানের মধ্যে মা গানটাই আমার জীবনে মৌলিক গানের প্রথম। প্রায় 12টা গান ছিল, তার মধ্যে ওই মৌলিক গানটা ছিল। আবার জীবক বড়ু আমার বন্ধু গীতিকার, ওর লেখা গানটাই দিয়েই ফেরিওয়ালা নামটা রাখা হয়। এবং আমাদের শ্রদ্ধেয় লেজেন্ড নাকিব খান শিল্পী এবং সুরকার, ওনার সুর এবং সঙ্গীতায়োজনে আমার এই অ্যালবামটা কাজ শুরু হয় গানচিল থেকে। কিন্তু অ্যালবামটা রিলিজ হতে আমার একটু সময় লেগে যায় অনেক সময়, কারণ নকিব ভাই একটা কর্পোরেট একটা বিজনেসের সাথে জড়িত ছিল, তো উনি সময় খুব কম দিতে পারতো। এই কারণে এই অ্যালবামটা নিয়ে প্রায় 2 থেকে 2.5 বছর লেগে যায় কাজ শেষ করে গুছিয়ে। তারপরে ওখানে আসিফ ভাই 6টা গান লেখা গান আমি গেয়েছিলাম ওই অ্যালবামে, এবং ওখানে মা গানটাও আবার রিলিজ হয় আর কি নতুন করে। একটা সময়ে আমাদের অ্যালবাম বের হতো বা ক্যাসেট বের হতো 12টা গান নিয়ে। আপনার ফেরিওয়ালা অ্যালবামটা সেই সময়ের সাক্ষী, হয়তো এর পরেও সাক্ষী হয়েছে আপনার কোনো কোনো অ্যালবাম, কিন্তু প্রথম সাক্ষী যদি বলি আপনার শিল্পী জীবনে যে 12টা গান নিয়ে কোনো অ্যালবাম, সেটা ফেরিওয়ালা। আপনার প্রস্তুতি কেমন ছিল সেটা বললেন, কিন্তু প্রতিক্রিয়া কেমন ছিল মূলত? অর্থাৎ মা গানটা ছাড়াও কোনো কোনো গান মানুষের মুখে গেছে বা মুখে মুখে ফিরেছে, এমন গান ছিল কিনা আপনার জানা মতে? হ্যাঁ, ওই অ্যালবামে অচেনা আকাশ গানটা ভালো একটা ছিল, সেখানে গিয়েছি আমাকে মানুষ রিকোয়েস্ট করতো। ফেরিওয়ালা গানটাও মোটামুটি আমাকে রিকোয়েস্ট করতো। কিছু কিছু গান ওটা বেসিকলি মেলোডি নির্ভর একটা অ্যালবাম ছিল, কোনো ভাইরাল টাইপ, এখন যে ভাইরাল শব্দটা বলছে, ওই সময় অনেকে ভাইরাল সং করতো, গান গাইতো। তো ওই টাইপের কোনো গান আসলে অ্যালবামে জায়গা পায়নি। ভালো ভালো গান বিভিন্ন স্টেজ শোতে আমি অ্যালবামগুলো নিয়ে যেতাম। আমি যখন গান গাইতাম, শ্রোতারা প্রচুর এসে লাইন ধরতো, সবাই বলতো আমরা একটা করে অ্যালবাম কিনতে চাই। আমি অটোগ্রাফ দিতাম, এবং আমার সাথে 4-5 জন থাকতো, ওরা বিক্রি করে দিত। এরকম করে প্রচার করেছিলাম আন্টি। এবং এই অ্যালবামটা আনাচে কানাচে বাংলাদেশে আছে এখন, আমি জানি, আমাকে অনেকে বলে ফেসবুকে। এরপর মিক্স অ্যালবাম বের হয় অনেকগুলো। তারপর 2010 সালে এসে আমি আরেকটা অ্যালবামের কাজ শুরু করি ফাইভ মিউজিক থেকে, সোনা বন্ধে। ওই অ্যালবামেও প্রায় 11টা-12টা গান ছিল। ওইটা আবার কে জিয়া ভাইয়ের সুর করা এবং লেখা গান বেশি ছিল। উনিও কিছুদিন আগে অসুস্থ হয়ে হঠাৎ করে, একদম ইয়াং ছেলে, উনিও প্রয়াত হয়েছেন। আমি ওনাকে শ্রদ্ধা জানাই, আমার বন্ধু মানুষ, ভালো সুর করতেন। ওই অ্যালবামটার মধ্যেও কিছু গান আছে যেগুলো খুব ভালো, আমি সাড়া পেয়েছিলাম। রঙের বর্ষা গানটা বিশেষ করে, এই গানটা আমাকে অনেকে এখনো রিকোয়েস্ট করে। 12টা গান নিয়ে যে অ্যালবাম প্রকাশের প্রক্রিয়া বা সময়টা, সেটা পার করলাম। তারপর আসলো একটা একটা করে গান রিলিজের সময়টা। সেই সময় আপনি ছিলেন, এই সময়ে আপনি আছেন। আপনার দৃষ্টিতে আসলে মাঝখানের সময়টা কেমন, ভালো না মন্দ? ওই সময়টা যেটা 2007 সালে যে অ্যালবামটা রিলিজ হয়, ওই সময় ক্যাসেট সিডিজ এই এই যুগটা ছিল। ওই সময়টা প্রকৃতপক্ষে ভালো শিল্পীদের যুগ ছিল। তখন কিন্তু আপনার ভালো গান করলেই, আপনি ভালো গান প্রচার করলেই, আপনি ভালো গাইলেই কিন্তু আপনার একজন শিল্পী হয়ে ওঠার একটা সুযোগ থাকতো। এখনকার সময়ে অনেক তফাৎ। এখন আপনি চাইলে আপনি নিজেও অটো টিউন দিয়ে গান করে একটা উন্মুক্ত একটা ইউটিউব চ্যানেল খুলে আপনিও গান রিলিজ করতে পারবেন। তাহলে ফারাকটা আপনি নিজেই বুঝতেই পারছেন। চাইলেই এখন অনেকেই ভাইরাল সিঙ্গার হচ্ছে বা যাই হচ্ছে, কিন্তু ওরা টেকসই না, খুব তাড়াতাড়ি স্টার হচ্ছে অনেকে, আবার খুব তাড়াতাড়ি হারিয়েও যাচ্ছে। আমি অনেক সিঙ্গারকে দেখেছি। আমার পথ চলা যদি শুরু করি 2001 সাল থেকে, এখন 25 বছর প্রায়, এর মধ্যে আমি অনেক শিল্পীকে দেখেছি স্টার হতে, আবার আলো নিভে যেতেও দেখেছি। কিন্তু জায়গাটা খুব কষ্ট করে ধরে রেখেছি, এবং একটা কারণ বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমার প্র্যাকটিস, আমার গাওয়া, আমার সবার সাথে ভালো সম্পর্ক, সবকিছু মিলে। কারণ আমি ভাইরাল সিঙ্গিং বা ভাইরাল সিঙ্গার শিল্পী হওয়ার দৌড়ে কখনোই ছিলাম না, এখন কখনো থাকবো না আর, হয়তো পারি। রাশেদ ভাই, আমরা যে যে কাজই করি না কেন, আমাদের পরিবার থাকে। পরিবারের কথা আসলে কাজের মানুষরা খুব বেশি বলতে চান না, তারা কাজের কথাটাই বলেন। আপনি আপনার বাবা মা সম্পর্কে বলেছিলেন একটু আগেই, তাদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, আপনি কি পরিমাণ তাদের জ্বালিয়েছেন সেটাও বলেছেন।
তারপর একটা সময় আমাদের একটা সংসার হয়, সেখানে আরেকটা জীবন আমরা যাপন করি। এই জীবনটা সম্পর্কে একটু জানবো, কে কে আছেন এখানে? 2012 সালে আমি তখন ঢাকা চিটাগাং আসা যাওয়া করে আমি কাজ করছি। তখন বাবা খুবই অসুস্থ, বাবাকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার কথা, যাবে না উনি বললো যে আমাকে আগে বউ এনে দে। হুম। তখন ওরা বউ খোঁজাখুঁজি করছে, এর মধ্যে একদিন আমার ছোট বোন ফোন করলো, আমরা 2 ভাই 2 বোন কিন্তু, হুম। যে তোমার জন্য একটা মেয়ে দেখলাম, তুমি একটু আসলে ভালো হয়, আমরা দেখতে যাব। দেখতে দেখতে গিয়েছি অলরেডি, আমাদের পছন্দ হয়েছে, এখন তুমি পছন্দ করলে হয়। তখন চিটং গেলাম, তারপরে যথারীতি আমরা দেখতে গেলাম সবাই মিলে, প্রায় 15-20 জন। ওরাও বিশাল অ্যারেঞ্জ করে রাখলো। ওখান থেকেই দেখেই আমাদের কথাবার্তা হয়ে যায় এবং 2012 সালে আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হই। চলছে আলহামদুলিল্লাহ। এখন আমার বর্তমানে 3টা মেয়ে। আমার বড় মেয়ে এখন ক্লাস 6-এ পড়ে, মেজো মেয়েটা ক্লাস 3-তে পড়ে, ছোটটা এখন প্রায় 19-20 মাস বয়স, অনেক দুষ্টুমি করে সারাদিন। আসলে আমি খুবই পরিবার ভক্ত একটা ছেলে। বন্ধু বান্ধবের সাথে খুব ছোটবেলা থেকে একটু ওই টাইপটা, আমি বেড়াতে যাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা করা, দুষ্টুমি করা, সিনেমা দেখা, এই বিষয়গুলোতেই নিয়েই আমি বড় হয়েছি। আড্ডা যেটা এখনো হয়, আড্ডা দেওয়া, আনন্দ করা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, তো সব মিলিয়ে আমি একটা ভালো পরিবারের একজন সদস্য। এবং আমার পরিবারের সদস্যদেরকে আমি সবসময় খুব সুন্দর করে সময় দেই। যখন আমার কাজ থাকে না, আমি বাসা থেকে বের হই না, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সময় কাটাতে পছন্দ করি। আপনি যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাকে আপনি দেখতে গেলেন আপনার বোনের আহ্বানে বা পরিবারের সদস্য যারা ছিলেন তাদের আহ্বানে। কিন্তু আপনি যখন তার মুখোমুখি হলেন, তখন আপনার হবু স্ত্রী তিনি। তখন কি জানতে পেরেছিলেন যে তিনি আপনাকে চেনেন কিংবা আপনার গান শুনেছেন? কারণ ততদিনে তো আপনি পরিচিত শিল্পী হিসেবে। অর্থাৎ প্রথম দেখাটা কেমন ছিল আপনাদের দুইজনের? প্রথমে যেদিন দেখতে গেলাম, এনগেজমেন্ট বলা হয় এটাকে, হুম, হুম। তো দেখে যেটা মনে হলো সাদা মাটা ওরা, কারণ আমার শ্বশুর শাশুড়ির 2টাই মেয়ে, ওদের কোনো ছেলে নেই, তো ও হচ্ছে সবার ছোট ছিল। তো আমি চিন্তা করলাম ভালো একটা ছোটখাটো ফ্যামিলি, ওরা 2জন সরকারি চাকরিজীবী ছিল। প্রথম থেকে তো আমার পছন্দ হয়েছে, যেটা আমি কখনোই চাইনি যে অনেক সুন্দর আহামরি হতে হবে। আর ওর মা আমার খুব ভক্ত ছিল, আমি যেটা ওই সময় জানতে পেরেছি। এবং আমাকে উনি জিজ্ঞেস করছিলেন যে তোমার এই গানটা আমি দেখেছি এবং তোমার টেলিভিশনের লাইভ গুলো আমি দেখি যথারীতি সবসময়। তো ও কিছু বলেনি, ও কথা কম বলতো, এখনো কথা কম বলে। বিশেষ করে কোনো টেলিভিশনে চ্যানেলে আমরা একসাথে গেলেও কথা বলতেই চায় না, এটা একটা বিশাল ঝামেলা। যাই হোক, তারপরে তবে ও খুব কম কথা বলে, এটা ভালো একদিকে। তো আমাদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোই চলছে। তবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে গত 1.5 বছর আগে আমার এই বাচ্চাটা যখন হয়, ছোটটা, ও হওয়ার ঠিক 6 দিনের মাথায় আমার শাশুড়ি মারা যায়, 14 দিনের মাথায় আমার শ্বশুর মারা যায়। ও। তো আসলে এটা একটা বিশাল কষ্টের। আলহামদুলিল্লাহ বাকি সবকিছুই ভালো আছে, চলছি। তো তিনি কি বলেছিলেন কখনো যে আপনার শাশুড়ির মতো তিনি আপনার গান শুনেছেন বা দেখেছেন আপনাকে আগে গান থেকে? শুনেছেন, এবং সে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার সবসময় ভুল ধরেন। আচ্ছা। ওই সময়কার কথাবার্তা যাই বলেন, সমালোচনাটাই করেন। সমালোচনাটা বলতে আমার গান নিয়ে সমালোচনা করেন। কিছু কিছু গান হয়তো বা ইদানিংকার সময় উপযোগী কিছু গান করতে হয়েছে আমাকে, এটা আবার ও সাপোর্ট করে না, ও বলে যে না এইসব গান। আর সবচেয়ে বড় তার প্রবলেম হচ্ছে আমি কেন মিউজিক ভিডিওতে আমি নিজেই অভিনয় করব এবং অন্য একটা মডেলের হাত ধরতে হয় বা অভিনয় করতে হয়, এগুলো সে মানতে পারে না। এবং এরকম কিছু গান আছে আমার যেটা সে একটু আপত্তি তোলে, কিন্তু হ্যাঁ ঝামেলা করে না। আমি বুঝিয়ে বলি, যেহেতু এই লাইনে আছে আমাকে করতে হবে, উপায় নেই। কথায় কথায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ চলে আসলো, মিউজিক ভিডিও। আপনি যখন গান শুরু করেন তখন মিউজিক ভিডিওর বিষয়টা আমরা সেভাবে চিন্তা করতাম না, কিন্তু এখন চিন্তা না করলে চলে না। এই দুইটা সময়ের একটা পার্থক্য আপনার দৃষ্টিতে থাকা উচিত বা আছে, একটু শুনবো। আসলে সময় উপযোগী সবকিছু করতে হবে, তবে এত বেশিও না, তবে না করলেও না। যার কারণে করতে হয়েছে অনেক গান। এবং যেটা দেখলাম যে এখন কিছু কিছু গান মিউজিক ভিডিও না করলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
তবে এখন অনেকগুলো চ্যানেল হয়েছে যেগুলো অডিও চ্যানেল, সারা পৃথিবীতে আপনার দেখা যায় যে ব্যাক স্টেজে অনেক চ্যানেল যেগুলো অডিও, এখানে কিন্তু এখন গান রিলিজ হচ্ছে। এটা আমার দৃষ্টিতে অনেক ভালো একটা ব্যাপার। এবং শুধু যে ইউটিউবে গান শুনেন তা না কিন্তু, তো অচিরেই আমি আশা করব মিউজিক ভিডিওটা বাদ দিয়ে যদি গান শোনা যায় তাহলে ভালো, তাহলে দেখা যেত কি এই ভাইরাল বিষয়টা আর থাকতোই না। কারণ মানুষ, আমরা গান যখন শুনতাম বিভিন্ন শিল্পীর গায়কী, একটা গানের কম্পোজিশন, একটা গানের কথা, একটা গানের সুর সব মিলে আমরা আরামসে গান শুনতাম। এখন কিন্তু দেখছে যে কি দেখছে, একটা নায়ক, একটা নায়িকা, একটা শিল্পী গান করছে বা ওই শিল্পী নিজেই নায়ক হচ্ছে, সবকিছু মিলে গান মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি এটাকে আসলে সাপোর্ট, এই জায়গায় একটু আমার ইয়ে আছে, আপত্তি আছে। কারণ মানুষ গান দেখতে অভ্যস্ত হয়ে গেছে, শুনতে অভ্যস্ত যেটা ছিল ওটা যদি হয় তাহলে মানুষ ভালো গান শুনবে এবং ভালো গান, ভালো শিল্পী তৈরি হবে, ভালো গান শুনতে বাধ্য হবে এবং ভালো গান তৈরি হবে। এখন যদি স্টেজের বিষয়ে যাই, আপনাকে স্টেজ শো করতে হয় দেশে দেশের বাইরে, সেখানে শুধু মৌলিক গান করলে হয় না, কাভার সং করতে হয়। মৌলিক গানের একজন শিল্পী হিসেবে সেই বিষয়টাকে কতটা সহজ ভাবে আপনি নেন? একটু কঠিন আসলে। আমাদের অনেক মৌলিক গান আছে কিন্তু এগুলো গাওয়ার সুযোগটা আমরা পেয়ে উঠি না। বিশেষ করে বিশেষ করে স্টেজে স্টেজে তাও গেয়ে ফেলি, বাট টেলিভিশনে আমাদের বেসরকারি চ্যানেলগুলোতে আমাদেরকে তেমন উৎসাহিত করতে চান না ওরা, যে না আমাদের প্রোগ্রাম হিট করাতে হলে কিছু কাভার সং করতে হয়। তখন দেখা যায় যে 10টা গান করলে আমি 5টা গান মৌলিক গান করতে পারি আর 5টা গান কাভার সং করতে হয়। আমার গান যদি আমাকে গাইতে দিতে না দেয় তাহলে আমার গানগুলো মানুষের কানে পৌঁছাবে কিভাবে? তো চেষ্টা করি আসলে। তবে মাঝখানে একটা বিষয় তৈরি হয়েছিল এবং সেটা এখন খুব কড়াভাবে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আহ, আপনার কি বলে, কপিরাইট। কপিরাইট। ইয়েস, ওখান থেকে যাচ্ছে। ওটা হচ্ছে কপিরাইটটা। আপনি কারো গান আপনি গেয়ে আপলোড দিচ্ছেন, ওখানে কপিরাইটের বিষয়টা চলে আসছে। এটা আরো কড়াভাবে হওয়া উচিত এবং এটা হোক আমি মনে করি। কারণ আমার গান আমাকে গাইতে দেয়া হোক, আমার গান আমি গাইবো, তখন একজন শিল্পী তৈরি হবে। তখন এখন তো শিল্পী তৈরি হচ্ছে না, কারণ আমি যদি আরেকজনের গান গাইতেই থাকি তখন আমি তো শিল্পী হিসাবে তত বেশি মূল্যায়ন পাবো না। আমার গান দিয়ে আমাকে মানুষ চিনবে। এই জন্য সামনে আরো প্রচুর গান আসছে, ভালো ভালো কিছু গান আসছে। চেষ্টা করছি আমার নিজের গানকে পরিচয় করিয়ে দিতে, আমার নিজেকে আরো ভালোভাবে পরিচয় করিয়ে দিতে। আপনি যখন অভিনয় করেন তখন এক ধরনের প্রস্তুতি থাকা দরকার হয়। সেই প্রস্তুতির জন্য আপনি যে গানের পেছনে সময় দিতেন, কিংবা আপনি যে শিল্পী হিসেবে বা গায়ক হিসেবে যেই সময়টা আপনি ব্যয় করতেন, সেই সময় থেকে কিছু সময় চলে যায় কিনা মডেল হিসেবে নিজেকে তৈরি করতে? আসলে যুগোপযোগীর যে বিষয়টা চলে আসে, তো সেই হিসাবে অনেক সময় কোম্পানিগুলোর রিকোয়েস্টও এই ধরনের কাজ করতে হয়েছে আমাকে। এটা আমি এত বেশি খারাপ ভাবে নিচ্ছি না। তবে হ্যাঁ, আমি যে গানে যে আমার যে পুরোদমে যেই সাপোর্টটা বা পুরোদমে যে সময়টা দেওয়ার কথা, ওখানে একটু আমার ব্যাঘাত ঘটছে। তাই বলে যে আমি ওখান থেকে সরে যাব তা না, কিন্তু আমি কিন্তু এই কথা প্রসঙ্গেই বলছি, সরে যাওয়া হচ্ছিল মনে হয়, কারণ আমাকে অনেক নাটকে অফার করেছে, আমি 2-একটা নাটকে অভিনয়ও করেছি। বাট আমাকে ওখানে সবাই, ওখানে বারবার আমার পরিচিত যারা ওখানে বারবার বলেছে তুমি ভালো গান গাও, কিন্তু তুমি এইসব এই জায়গায় আসার দরকার নেই। তখন আমি ওই ব্যাপারটাই করেছি, আমি আমার গানকে নিয়ে সময় দিয়েছি এবং আমি প্রতিদিন সত্যি বলতে কি আমি রেয়াজ করি, আমি প্রার্থনা করি, চেষ্টা করি এই গানকে সময় দিতে। আমি প্রচুর গান শুনি এবং আমি সম্পূর্ণ একজন গান পাগল মানুষ, এবং এই জন্যই আমার যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব গানের সঙ্গে থাকতে। রাশেদ ভাই, মা গানটা তৈরি হয়েছে অনেক দিন হয়ে গেছে, এর মাঝে আপনার আরো অনেকগুলো গান তৈরি হলো, কিন্তু মা গানের যে আবেদন, সে আবেদন সৃষ্টি করতে পারছে না অন্য গান। হয়তো একটু নেতিবাচক প্রশ্ন কিংবা হতাশাজনক প্রশ্ন, কিন্তু বাস্তবতা এটাই। আপনার কি মনে হয় সেই আবেদনটা তৈরি হচ্ছে না কেন? সেই পরিবেশ, নাকি সেই শ্রোতা, নাকি গায়কী, মানে কোন জায়গাটায় ঠিক ঘাটতি? আমি দিন দিন নিজেকে ডেভেলপ করেছি। আমার আলহামদুলিল্লাহ আমি মনে করি আগের চাইতে আমি অনেক উপযুক্ত। বাট যেটা হচ্ছে, হ্যাঁ, পরিবেশ
এটা একটা বিশাল ব্যাপার। ওই ওই যে একটু আগে বললাম, গান মানুষ দেখছে বেশি, শুনছে কম। হ্যাঁ, যারা শ্রোতা, যারা সত্যিকার অর্থে যারা শ্রোতা, তাদের কাছে আবার আমরা গানগুলো ঠিকমতো পৌঁছাতেও পারছি না। যে সিস্টেমে তারা গান পেতো বা গান শুনতো, ওখান থেকে যখন নতুন একটা প্ল্যাটফর্মে গান শুনতে হচ্ছে, মোবাইলে গান শুনতে হচ্ছে বা অন্য কোনো সিস্টেমে গান শুনতে হচ্ছে, তখন তাদের একটা ঝামেলা হচ্ছে। গান পৌঁছানো একটা বিশাল ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, যারা গান সৃষ্টি করতো মহারথীরা প্রায় তো নেই হয়ে গেছে। এখন বাংলাদেশের যত বড় 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 লিজেন্ডরা যারা গান বানাতো, সুর করতো, ওরা তো কেউ বেঁচে নেই। এখন নতুনরা এসছে, নতুনদেরকেও আমাদের ওয়েলকাম করছি। তবে আগেকার গানগুলোর পেছনে যে সময়, যে শ্রম বা যে লেখা, যে সুর, সেই আবেদনটুকু আসলে এখনকার সময় কি তৈরি হতে পারে? কারণ ওই আপনার যে সাধনা করে লেখাপড়া আর সাধনা ছাড়া লেখাপড়ার মধ্যে অনেক পার্থক্য। তেমন সৃষ্টি সবকিছুই সাধনা। সাধনা ছাড়া কোনো সৃষ্টি লং টাইম টিকে থাকতে পারে না। এখনকার যারা মিউজিক করছে, আমি তাদেরকে ওয়েলকাম করি, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তারা অনেক ভালো করছে। আগে যারা গান করতো, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, শ্রদ্ধেয় আমির ইমদাদ বুলবুল, শ্রদ্ধেয় আলম খান, এরকম বাঘা বাঘা যারা সুরকার ছিল, তাদের যে চেষ্টা ছিল, সেই চেষ্টার ধারে কাছে কি আমরা আছি? এটা কিন্তু আমি শ্রোতাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। এই কারণে হয়তোবা গানগুলো টিকছে না। ভালো গান হচ্ছে না তাও না, ভালো গান হচ্ছে, এই ফাঁকে অনেক ভালো গান হচ্ছে এবং আরো ভালো কিছু হতে পারত। এই অনুষ্ঠানটা মূলত চট্টগ্রামের মানুষদের নিয়ে অনুষ্ঠান, কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের এত বেশি শিল্পী জাতীয় পর্যায়ে পরিচিত, খুব কম অঞ্চলে এত বেশি শিল্পী আছেন যে ঢাকায় থাকেন কিংবা জাতীয় পর্যায়ে পরিচিত। তারা অনেকেই এখন আপনার সহকর্মী, ক্ষেত্র বিশেষে তাদের সঙ্গে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, সেটা স্টেজে হোক কিংবা অ্যালবামে হোক, টেলিভিশনে হোক। তাদের সঙ্গে আসলে সম্পর্কটা কিভাবে মেনটেন করেন? আমার সাথে আলহামদুলিল্লাহ সবার সাথে ভালো সম্পর্ক। চট্টগ্রামের অনেকেই আছেন যাদের সাথে আমার দেখা হয়, স্টেজে হোক বা কোনো অনুষ্ঠানে হোক দেখা হয়, সম্পর্ক ভালো। চট্টগ্রাম থেকে একটা প্রশ্ন বা একটা উত্তর আমি নিজে থেকে দিচ্ছি, যেটা হচ্ছে সৃষ্টি কেন হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলটা আপনি দেখেন, নদী, তারপর সাগর, তারপর পাহাড়, সবকিছু মিলিয়ে কিন্তু একটা আল্লাহর একটা রহমতে পরিপূর্ণ একটা জায়গা। এখানে আমরা ছোটবেলায় বড় হয়ে দেখেছি, 5 মিনিট হাঁটলে আমার কর্ণফুলী নদী, হালদা নদী আমার বাসা থেকে, বাড়ি থেকে। তারপর আমরা একটু শহরের, গ্রাম থেকে বেরিয়ে শহরে গেলেই দেখা যাচ্ছে আমাদের সাগর, এবং পাশাপাশি পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি, পাহাড় পাহাড় পাহাড়, সাগর। এই যে মেন্টালিটি, আমি ছোটবেলা থেকে বড় হচ্ছি অদ্ভুত কিছু সুন্দর দৃশ্য দেখে, আমার মানসিকতা ওইভাবে তৈরি হচ্ছে। আমি খেলছি অনেক বড় বড় মাঠ, অনেক সুন্দর সুন্দর জায়গা, আমার মানসিকতা তৈরি হচ্ছে, আমার ভেতরে ভেতরে কিছু সৃষ্টি তৈরি হচ্ছে। তারপর আমার ভেতরে একটা কণ্ঠ দিয়েছে আল্লাহ, সেই কণ্ঠটাকে আমি গাইছি, খোলা মনে গাইছি, যেখানে গাইবার চেষ্টা করছি দেখা যাচ্ছে অন্যরকম একটা অনুভূতি। এই জন্যই ওখান থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে আমার মনে করি। রাশেদ ভাই, অনেক কথা বলার ছিল কিন্তু সময় স্বল্পতা। তবুও আমরা একটু চট্টগ্রামে ফিরে যাব। আপনি বলছিলেন চট্টগ্রামের কথাই, তবু বলবো আলাদা করে, আপনি যাদের বন্ধু ছিলেন তারা হয়তো অনেকেই চট্টগ্রামে এখনো থাকেন, কিন্তু আপনি রাশেদ হয়ে, অর্থাৎ আপনাকে টেলিভিশনে দেখা যায়, অ্যালবামে পাওয়া যায়, তাদের কাছে, তাদের দৃষ্টিতে আপনি আলাদা। তারা আসলে কিভাবে গ্রহণ করে এখন আপনাকে, আপনি যখন চট্টগ্রামে যান? আমি রাশেদ হওয়ার পেছনে সবচাইতে যদি বড় কোনো অবদান যদি বলতে যাই, আমি প্রথমে আমার বন্ধুদেরকে বলবো। বেশ কিছু বন্ধু আছে যাদের সাপোর্ট না হলে, যাদের ভালোবাসা না পেলে আজকে আমি রাশেদ হয়ে উঠতে পারতাম না। এই জন্য তাদেরকে আমার সারা জীবন আমার মাথার উপরে রাখবো। এরপর আমার বাবা মার সাপোর্ট ছাড়া আজকে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না, বসার অবস্থানটা তৈরি হতো না। তো তাদের কাছে চির কৃতজ্ঞ, চির ঋণী। আর চট্টগ্রাম হচ্ছে, আমি যখন চট্টগ্রামে যাই, আমার ভালো লাগছে না, চট্টগ্রাম গিয়ে ঘুরে আসলাম, বা কোনো বিয়ে শাদিতে দাওয়াত পেলাম, আমরা সপরিবারে চলে যাই আমার বউ বাচ্চা সহ নিয়ে, তখন এখান থেকে ঢাকা থেকে যদি কেউ আমাকে ফোন করে তুমি কই, আমি তখন তাদেরকে বলি আমি সুইজারল্যান্ড আছি। তখন ওরা বুঝে নেই আমি কোথায় আছি। আমি ওদেরকে বলি যে সুইজারল্যান্ড আমার বাড়ি, আমার কালুঘাট মোহরা আমার বাড়িতে। কিন্তু এখন আমরা কিন্তু দাদার বাড়িতে আমি বাড়ি করেছি, ওখানে চলে এসেছি আমরা 2010 সালেই নানা বাড়ি থেকে। তো ওখানে
আহ, পাশে হচ্ছে হালদা নদী, কর্ণফুলী নদী, এত সুন্দর পরিবেশ। তো আমাকে জিজ্ঞেস করলে আমি তখন বললাম সুইজারল্যান্ডে আছি, তোমাদেরকে আপাতত সময় দিতে পারছি না, খোদা হাফেজ বাংলাদেশ, পরে দেখা করো, কথা হবে। রাশেদ ভাই, একটু যদি আপনার মানুষদের অর্থাৎ চট্টগ্রামের মানুষদের উদ্দেশ্যে কিছু বলেন, চট্টগ্রামের ভাষায় বললে ভালো হয়। চিটাগাং সম্পর্কে আজ বোধ হতা হইলাম, আর সম্পর্কে হইলাম। আসলে চিটাগাং মানুষের হলজিয়া অনেক বড়। চিটাগাং মানুষের যদি হলজিয়া বড় নয়তো আয়া যে এত বড় হইত না পারতাম। বেগুনের দোয়া আছিল, মা বাবার দোয়া আছিল, আজ এই জায়গায় অবস্থান করি ওনারা দোয়ায়, এবং আরো বহুত ভালো কিছু গরিবের স্বপ্ন আছে, সেই স্বপ্ন লয়ে এগিয়ে যেতাম চাই, ওনারা দোয়া চাই, ভালো থাকিবেন, ওনারা আল্লাহ দোয়া করিবেন। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ঢাকায় থাকি এই অনুষ্ঠানে, ছিলাম সঙ্গীত শিল্পী রাশেদের সঙ্গে। তার কথা শুনছিলাম, জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে চট্টগ্রামের আরও একজন গুণী মানুষকে নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।